একটি গায়ানি আর একটা চাকরিতে যাই এবং আমি ওই আটলান্টিকের পারে একটি ছোট্ট একটি বাড়ি করি। ওই বাড়ি ফেলে 96-এ এখানে পদার্পণ করি একই সঙ্গে আমি এবং উর্বি। ও আসে 2 মাস পরে, আমি 2 মাস আগে। এই হচ্ছে আমাদের এই সংক্ষেপে আমেরিকা আসার ইতিহাস। তার আগের ইতিহাস বললে সেটি বলতে হলে বই লিখতে হবে। তবে বলি যে 1988 সালে আমি তখন 3য় বর্ষে পড়ি, উর্বি তখন 2য় বর্ষে পড়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ও আচ্ছা, আমি 2য় বর্ষে, আমি ভুল বলেছি, আমি 2য় বর্ষে, ও 1ম বর্ষে। 1 বছর বাড়িয়ে ফেলেছিলাম। সেখানে একটি টিম ওয়ার্কের কথা বলি, অপকর্মের টিম ওয়ার্ক। সবসময় টিম ওয়ার্কের ভিতরে ছিলাম, বললাম। এই টিম ওয়ার্ক ছিল অপকর্ম। তো আমাদের এই উর্বির বিয়ের দিন তারিখ ঠিক আমার সঙ্গে না, অন্যের সঙ্গে। এবং উনি যার সঙ্গে বিয়ে ঠিক, উনি অত্যন্ত দুঃখজনকভাবে আমারই শিক্ষক। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উনি তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক। আমি যদিও সিভিলে, ও সিভিলে, কিন্তু সেই ইলেকট্রিক্যাল একটি সাবজেক্ট নিতে হয়, সেদিক থেকে উনি আমার শিক্ষক ছিলেন। তার সঙ্গে তার বিবাহ ঠিক হওয়ার কারণে আমাকে তড়িঘড়ি একটি সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তে তখন উর্বিকে তার বাবা মা তার বাড়িতে আটকে রাখে। কিন্তু সৌভাগ্য ছিল আমার, ওই সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 1ম, 2য়, 3য় এবং 4র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। ওই ফাইনাল পরীক্ষার কারণে তাকে গার্ডের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হতো এবং তারা জানতো যে কোনো ঘটনা ঘটতে পারে। এখানে কেন বললাম অপকর্মের যে টিম ওয়ার্ক কত চমৎকার, আমার জীবন তার প্রমাণ। আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকলাম না, ঠিক আছে। আমি ওই বছর আমার পড়ালেখা বাদ দিয়ে দিলাম। যারা জানে তারা জানে যে আমি 1 বছর এই কারণে আমি বাদ দিলাম পরীক্ষা বাদ দিয়ে আমার টিম, বিশাল টিম, সেই টিমকে বললাম এখন কি করণীয়। আমি কিন্তু কিচ্ছু করি নাই, বিলিভ ইট। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পিছনে জগন্নাথ হল আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু ঘনিষ্ঠ বন্ধু, তারা মিলে, সবাই মিলে সিদ্ধান্ত হলো ও যখন পরীক্ষার হলে আসবে তখন বর্তমানে সিভিল বিল্ডিং এর 2 দিকে 2টি সিঁড়ি ছিল। পূর্ব দিকের সিঁড়ি দিয়ে সে নেমে আসবে পরীক্ষার হল, পরীক্ষা বাদ দিয়ে। ওই সিঁড়ির পাশে আমার বন্ধুরা একটি স্কুটারের ব্যবস্থা করলো। সেখানে একটা আম গাছ ছিল, আম গাছের নিচে প্রচন্ড বৃষ্টি। উর্বির কাছে খবর গেল ওখানে আছে ওই স্কুটারটি, সে স্কুটারে চলে আসলো। সব ডিটেলস না বললাম। চলে আসার সময় ওর মা এবং আরো ওর 2 ভাই এবং সঙ্গে ওর 2 ভাই আর বন্ধুরা ওই পথে গার্ড দিচ্ছিল, কিন্তু গার্ডের পাশেই ওদের সামনেই সেই স্কুটারে করে ওই পরীক্ষার হল থেকে চলে এসেছিল। এই হচ্ছে সঙ্গে। এটি ভালো ইতিহাস, কিন্তু কষ্টের ইতিহাস না বললে এই ঘটনাটি পুরোপুরি হবে না। এই ঘটনার কারণে আমরা দুজনেই আগেই, আমি একটি বাসা ঠিক করে রেখেছিলাম কল্যাণপুরে। আমরা ওই স্কুটার নিয়ে, আমরা না, ও আমার আর 2 বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। এক বন্ধু এখন আমেরিকাতেই একটি ইউনিভার্সিটির প্রফেসর, আনন্দমোহন মণ্ডল। আরেক বন্ধু বাংলাদেশে, সে আপনারা অনেকে গোপালগঞ্জের সাতপার কলেজের প্রিন্সিপাল ছিল, সন্তোষ কুমার ঢালি, ডক্টর সন্তোষ কুমার ঢালি। এই 2 জন উর্বিকে নিয়ে একেবারে সরাসরি ওই দিলীপ দাবু আর একজন ছিল আমাদের ইঞ্জিনিয়ার, আমার পাশের রুমে থাকতো। 3 জনে মিলে ওই কল্যাণপুরের বাসায় উঠে গেল। আমি ঘন্টা 2.5 পরে আমি একা বাসে করে ওই বাসায় গিয়ে উঠলাম।
এই হচ্ছে ইতিহাস, সংগ্রাম ইতিহাস। কিন্তু দুঃখজনক হচ্ছে 1988 এর কথা বলছি, তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি বলে আমার বিয়ে কবে করছি ভুলেই গেছি, কারণ আমি মনেই করতে পারি না কবে অবিবাহিত ছিলাম। তো আজকে প্রায় আগামী জুন মাসে 30 বছর পূর্ণ হবে। ও আগামী জুন মাসে 31, ভুল বলছি, 30 বছর হয়ে গেছে। তখন কোনো বয়সই ছিল না, তখন কেবল আমি হইছি কেবল। যাই হোক, যেটাই বলতে চাই, খুব কষ্ট নিয়ে অন্তরের ভেতরে এবং অত্যন্ত সৎভাবে যে এই 31 বছরে উর্বির বাবা মা ওকে পরিত্যাগ করেছে। কোনোভাবেই আমরা চেষ্টা করেছি, আপনারা জানেন রেজনা চৌধুরী বন্যা এবং আমাদের মহামিদ, এই দুজনকে নিয়ে আমরা চেষ্টা করেছি রিকনসাইল করতে, সেটি কাজ হয়নি। সেটি 2005-এর কথা বলছি আমি। এই কষ্ট নিয়ে উর্বির 3 ভাই বোন এখানে থাকে, এক বোন থাকে টেক্সাসে, 2 ভাই থাকে ক্যালিফোর্নিয়াতে, আর এক বোন থাকে বাংলাদেশে। এই 3 ভাই বোন এখানে থাকা সত্ত্বেও, তারা মডার্ন দেশে থাকা সত্ত্বেও এই বিবাহের কারণে, অসম ধর্মের বিবাহের কারণেই বলবো, তার বাবা মা অ্যাকসেপ্ট করেনি। আর আমার চাল চুলোর যেহেতু ঠিক নাই, আমার পরিচয়ের ঠিক নেই, অর্থের ঠিক নেই, আমি টিউশনে করে চলছি, এই আমার সামাজিক অবস্থানে সব মিলিয়ে আজকে 31 বছর সেটি হয়নি, আর হওয়ার সম্ভাবনা নেই। এই কষ্টটি আপনাদের জানালাম, আপনারা আমার পরিবার। এর বাইরে নতুন কিছু অ্যাড করলে সারাদিন কথা বলতে পারি। আমার ইতিহাসের ক্ষেত্রে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ইউনিয়নের কালচারাল সেক্রেটারি ছিলাম, আর উদীচীর সাংগঠনিক দিক থেকে উদীচীর কোনো পদে ছিলাম না, কিন্তু উদীচীর সমস্ত সম্মেলন সেই 92 পর্যন্ত আমি করে এসেছি। আর যখন 1976-এ আমি ক্লাস 6-এ ছিলাম, আমার দুলাভাই মধুসূদন হালদার, উনি আপনারা শারীরিক শিক্ষা কলেজ থেকে, উনি খুব বড়সড় মানুষ, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে উনি আমাদের স্কুলে শিক্ষক ছিলেন, শারীরিক শিক্ষক। উনি আমাকে বললেন 1976, তুমি কি উদীচীর কথা শুনেছ? তখন না, তো 1976 ক্লাস 6, তো উদীচী আছে এই নামের এই নাম নিয়ে। তখন আমি খুব ছোট, গলায় হারমোনিয়াম বেঁধে তখন 21শে ফেব্রুয়ারি করতাম। এছাড়া ওইভাবে তখন ওই সময় উদীচী কোনো ব্রাঞ্চও ছিল না ওদিকে। ওই নামটি 1976 আমার শোনা। আর 81-তে আমি ঢাকা শহরে পার্মানেন্টলি আসি, ঢাকা কলেজে। ওখান থেকে আমি একেবারে উদীচীর সঙ্গে এবং সাংগঠনিকভাবে ছাত্র ইউনিয়নের সঙ্গে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ইতিহাস। না, অনেক লম্বা ইতিহাস। আচ্ছা, বর্তমান প্রফেশনে বর্তমান প্রফেশনে আমার, আচ্ছা অনেকেই জানেন না বলেছেন, আমি মাইক্রোসফট কর্পোরেশনে কাজ করি। এখানে যখন আসি, আমি আসার পরে সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমি কম্পিউটার সায়েন্সে NYU থেকে মাস্টার্স করি এবং বর্তমানে PhD সাইবার সিকিউরিটিতে একেবারে শেষ পর্যায়ের দিকে আছে। আমার কোর্স ওয়ার্ক শেষ। আর আমার ওয়াইফের কথা বলি, সে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে নিউ ইয়র্ক স্টেটে DOT, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের সিভিল ইঞ্জিনিয়ার 1 হিসাবে চাকরি করছে। আর উদিতা এবছর তার কলেজ শেষ করবে। সবাইকে ধন্যবাদ। আবারও বলি, উদীচী এটি হচ্ছে আমার রক্ত। কাজেই অনেকেই বলে, যেমন আব্দুল্লাহ ভাই একটি কথা একটু কঠিন ভাবে বলেছেন এবং খুব যে আদর করে বলেছেন সেটা না। উনি আমাকে, আপনারা জানেন আব্দুল্লাহ ভাই আমাদের সবার শ্রদ্ধেয়, আমাদের বর্তমান প্রেসিডেন্ট। আমাকে বলে, তুমি উদীচী করো কেন? এভাবে উদীচী করার কোনো অর্থ নাই। এ কথা বহুবার উনি বলেছেন, বিশেষ করে আর্থিক ওই কারণে। তা তুমি তো আবার এই ডিসেম্বরের কথা বলছো, তুমি তো আবার জানুয়ারি থেকে স্কুলের ভাড়া তুমি পে করবা। তুমি তো এত কথাই বলো।
তো কথাটা হচ্ছে, সেটা আব্দুল্লাহ ভাই বলুক আর যেই বলুক, সামওয়ান কোনো একজনকে করতে হবে, আমি এটাতে বিশ্বাস করি। না হলে আমাদের আশেপাশে যত কুপমণ্ডক সংগঠন আপনারা দেখেন, যারা মানবতার বিরুদ্ধেই অধিকাংশ সময় কাজ করে, এক কথায় এদেরকে আমাদের ওই ৭১-এর যুদ্ধের মতো তো আর প্রতিহত করা যাবে না। আমরা সাংগঠনিক উপায়ে এক কাট্টা হয়ে আমাদের পরিবারগুলোকে আমাদের পথে নিয়ে আসতে পারলে এরাই ভবিষ্যতে এই বিদেশের মাটিতে একেবারেই প্রগতিশীল দেশের আন্দোলনকে তারা চালিয়ে রেখেই এদেরকে প্রতিহত করবে, সেটাতে আমি বিশ্বাস করি। আর আজকে আপনারা যে এসছেন অনেক কষ্ট করে, চমৎকার আমাদের অনুষ্ঠান তো না, আমাদের নির্বাহী কমিটির মিটিং, এবং আশা করব আমরা এভাবে প্রতি 2 মাস অন্তর অন্তর পরিবারদেরকে নিয়ে আমরা বসতে পারবো এবং আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করতে পারবো। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞ। আর আমার যতটুকু করণীয় আছে, ভুল ভ্রান্তি হাজার করছি, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু আমার ভালোবাসার কমতি থাকবে না কখনো। বক্তব্য দিতে পারি না, কাজ তাও টুকটাক কিছু করি, কিন্তু বক্তব্য দিতেই পারি না। জীবন বিশেষের সম্বন্ধে আমার আর বলার কিছু নাই, কারণ সেগুলা খুব, ও সবসময় যেটা বলে, বাইরের মানুষ আমাকে এত ভালোবাসে, এত সুনাম করে, তোমার কাছে কোনোদিন শুনি না। তো আজকেও পারবো না। আপনাদের কাছ থেকে শুনবো, কারণ আপনারা তো সব ভালোটা দেখেন, বাকিগুলো তো আমি দেখি। সবাই আসছেন, খাবার দাবার আমাদের শিবলি ভাই ব্যবস্থা করেছেন, রান্না বোধহয় ভালোই হয়েছে মনে হয়। তো সবাই আনন্দ করুন, আর কিছু গান শুনবো। মুক্তাদি আছেন, জীবন বিশ্বাসও হয়তো গান করবে, আর যদি কেউ গান করে অবশ্যই। আমি ছোটদেরকে খুব আজকাল বলতে সাহস করি না, কারণ সত্যম বলেছে যে তোমাদের উদীচিতে কেন যাব, কোন একটা মিটিংয়ে গেলে শুধু বলে বাচ্চারা গান করো। তো আমি চিন্তা করেছি আমাদের বাচ্চাদেরকে গান করতে বলবো না, ওরা যদি নিজেরা এসে গান করে অবশ্যই গান করবে, কারণ ওদেরকে আমি চাই না যে ওরা আমাদের থেকে অনেক দূরে চলে যাক, বরঞ্চ কাছে আসুক। সবাইকে অনেক ধন্যবাদ। গান শুনবো, খেতে বসবো। একজন না আসলে কেউ আসবে না, ছেলে। ও অনেক ছোট, ও যদি হাই স্কুলে যাওয়ার পরে থাকতো তাহলে বুঝতাম যে ঠিক আছে, তো সেই পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু আমাদের ছেলেদেরকে এবং মেয়েদেরকে অবশ্যই উদীচির মধ্যে আনতে হবে, না হলে উদীচিটা ধরবে কে? আমরা তো 2 দিন পরে করতে পারবো না, কারণ আমরা রিটায়ারমেন্টে চলে যাবো। সো তোমাদের উপরেই ভরসা, তোমাদের ভাইদেরকে দাদাদেরকে প্রিপেয়ার করো যাতে উদীচির দায়িত্বটা নেয়। ধন্যবাদ। আগে মা বাবার সম্পর্কে বলবো, তারপর তোমার সম্পর্কে। আমি বাসায় আর বাইরে যে দেখি আমার মা বাবা ওই বাংলা ইতিহাস আর কালচারাল আর সব কিছু আমার ইনভলভ থাকে। ইভেন কারণ আমি ছোটবেলায় আমার ভালো লাগতো না উদীচিতে যেতে। That's the fact. আমি বুঝি না কেন, why is it important? আমি বুঝি না। আমি even until high school, to be honest, আমার ভালো লাগতো না। আমি আসলাম, আমার মা বাবা বলতো, আমার মা বাবা অনেকবার ফোর্স করে নিয়ে আসতো। But আমি যখন আমার জুনিয়র সিনিয়র, I was 16, 17, 18, ওই সময় আমি শুরু করছি, বুঝতে শুরু করছি ওই that বাংলা আমাদের কালচার আর সব কিছু যদি if you want to keep it alive, আমাদের ছোটবেলায় থেকে আমাকে ইনভলভ করছে। আমার মা বাবা অলওয়েজ বলে আমি সব বাসায় নিয়ে যেত ওই ঘরোয়া অনুষ্ঠানে, আমি ঘুমাই যেতাম বা আমি গান শুনছি আমার বাবার ইউজুয়ালি মার করে বাবা গান করছিল আর
he wouldn't stop. But আমি ঘুমাই যেতাম বা আমি সব সময় ছিলাম ওই সব গানের মধ্যে আর সব আমি শুনছিলাম তারপরে যখন আমি আবার বড় হয়েছি when I turned 17-18 I realized that আমি সার্ভিসে ছিলাম রাইট আর আমার অনেক বাঙালি বন্ধু হয়ে গেছে আমি স্যার নারায়ণে ছিলাম আগে আমার বাঙালি বন্ধু ছিল না ওই উদিচি বাইরে আমি যখন সার্ভিসে যে আমি বাঙালি বন্ধুকে I became friends and stuff like that আমি দেখি ওর বাংলা কিছুই জানে না বাংলা বলতে পারে না পড়তে পারে না কিছুর মধ্যে নাই আর আমি আসি and they were so impressed that আমি বাংলা পড়তে পারি আর আমি ভালো I don't think personally I'm মনে করি আমি ভালো পড়তে পারি not on my like age group right যারা বাংলাদেশ থেকে obviously আমার থেকে অনেক ভালো পড়ে but তারপরে I realized that Udichi was one of the few ways I was able to stay involved. আমি এখন আমার ভালো লাগে আসলে কারণ আমি তাও ছোটদেরকে আমি বলতে পারি দেখো তুমি এটা গান করো নাচ করো you should do that because we're not ever going to be American. We're going to be Bengali American. We're not American. They're not going to accept us. Look at the administration now. They're not going to accept us like that if we say we're American. Our skin color automatically makes us not. So if we don't keep pride in our culture, we will never really, I think, be ourselves. We'll just be trying to be one thing, but we're never going to be totally American. So, that, I hope, I don't know. And also, just a joke, আমি নুহা যখন সব ওই family গুলো আসছিল আর বলছিল my son is অনুপস্থিত. So we have a lot of boys who are named that right now, apparently. Anyway, that joke. Sorry. Yeah, so I'm sorry I took too long, but my dad took longer. So they should come to Udichi and at least try to appreciate the fact that we have a place that our culture is alive, as opposed to a lot of other people who try to assimilate and become totally American. That's never going to be us, unfortunately, or fortunately, because we're different. We come from a different background, and American culture is good to have some of the American culture, but we're not totally that either. We always have we're like that in-between phase where, we're never Bengali, we're never American either. So if we don't combine those, we're not going to be true to ourselves, I think. So yeah. Okay, সবাই বন্ধু তো তোমাদের বন্ধুরা আসো everyone should I feel like if you know Bengali people and you know a lot of Bengali people who তুমি দাওয়াতে যাও সবকিছুতে যাও and they don't know how to speak they could speak Bangla but they don't know anything else besides that they should come to Udichi because just speaking it is not enough. That's not you can speak it you're not in the culture you're not involved and immersed in it I think without reading writing and just being around that whole culture so yeah thank you ইউরোপে যাওয়া ফিরে আসবো 8 তারিখে 8 জানুয়ারি জন্ম আর একটা কেন গঙ্গা হয় না কত না নদী জন্ম আর একটা কেন গঙ্গা হয় না কত না মানুষ জন্ম ওরে একটা কেন হয় না
গঙ্গা হয় না, একটা কেন গঙ্গা হয় না। কত না কত রঙের হয় যে ধেনু, কত রঙের হয় যে ধেনু, ওরে দুধের রং তো সাদা, যে মাটিতে ফলে ফসল সেই তো আবার কাদা। দুধের সাদা ছাড়া রং হয় না, বাউল গানের জাত হয় না। আর একটা তাই গঙ্গা হয় না, আর একটা তাই গঙ্গা হয় না। কত না নদী জন্ম ভিন্ন বৃক্ষে দুটি কুসুম, ভিন্ন বৃক্ষে দুটি কুসুম, ওরে ফুটলে গো একসাথে, একই পূজায় লাগে তারা এক পূজারীর হাতে। ওরে ফুলের কোনো জাত হয় না, বাউল গানের জাত হয় না। আর একটা তাই গঙ্গা হয় না, আর একটা তাই গঙ্গা হয় না। কত না নদী জন্ম আর একটা কেন গঙ্গা হয় না। কত না মানুষ জন্ম ওরে একটা কেন জাত হয় না, আর একটা কেন গঙ্গা হয় না, একটা কেন জাত হয় না। কত না নদী জন্ম তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল
প্রভা বিম্বিত যেন লাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তোমায় হেরি গো স্বপনে শয়ানে তাম্বুরো রাঙা বয়ানে তব তাম্বুরো রাঙা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী মরি অপরূপ মাধুরী বসন্ত সম বিরাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তুমি যে শিশির বিন্দু মম কুমুদের পক্ষে না হেরিলে গো তোমারে তমসা ঘনায় চোখে তোমায় অগণিত তুমি প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণের গোঠে বাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে la 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 কফি হাউসের সেই আড্ডাটা জানি আজার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নিখিলেশ প্যারিসে মহিদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে গানের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারা অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা জানি আজার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার লা 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 লা
শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর কলেজের ছেলে নিখিলে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে বিশুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারি। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণুদেব কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোজ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারি। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমা রায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারি। সেই 7 জন নেই আজ, টেবিলটা শুধু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনে মালিনে। কত স্বপ্নে রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কত জন এলো গেল, কত জনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারি। লা 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 লা। ওইদিকে বেলা বয়ে যায়, অন্তিমে কি হবে উপায়। হাসি কান্না রঙ রস কাটাইলাম জীবন, হাসি কান্না রঙ রস
অন্তিমে কি হবে উপায় ওই দিকে বেলা বয়ে যায় অন্তিমে কি হবে উপায় ওই দিকে বেলা বয়ে যায় অন্তিমে কি হবে উপায় হাসি কান্না রঙ্গ রস কাটাইলাম জীবন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভুলায় আমার মন হারাইলাম সাধের যৌবন হারাইলাম সাধের যৌবন অবহেলায় অবেলায় অন্তিমে কি হবে উপায় ওই দিকে বেলা বয়ে যায় অন্তিমে কি হবে উপায় ওই দিকে বেলা বয়ে যায় অন্তিমে কি হবে